আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের প্রথম অধ্যায়ের ৫ম নম্বর লেকচারে। আমরা আজকে আলোচনা করব নিউটন র্যাফসন পদ্ধতি। দেখেন, আমরা ইতোপূর্বে আলোচনা করেছি দ্বিবিভক্তি পদ্ধতি এবং ফলস পজিশন পদ্ধতি। তো নিউটন র্যাফসন পদ্ধতি হচ্ছে আমরা দ্বিবিভক্তি পদ্ধতি এবং হচ্ছে কি আপনার ফলস পজিশন পদ্ধতিতে যে আসন্ন মান পেয়েছি ওই মানটাকে আরও মান উন্নয়ন করার জন্য আপনার নিউটন র্যাফসন পদ্ধতির আবির্ভাব। তাহলে চলেন আমরা নিউটন র্যাফসন পদ্ধতি সূত্রটা প্রতিষ্ঠা করি। বলা আছে এখানে কোশ্চেনে ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য নিউটন র্যাফসন পুনরাবৃত্তি সূত্রটি প্রতিষ্ঠা করো। তাহলে আমরা লিখি, মনে করি যে এফ অফ এক্স সমান 0 সমীকরণের একটি মূল হচ্ছে, যে ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, যে এক্স অন ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ, যেখানে এই এক্স নটটা হচ্ছে আপনার আদি আসন্ন মান আর এইচ হচ্ছে একটা ক্ষুদ্র সংখ্যা। এখন যদি আমি এই এফ অফ এক্স ফাংশনে এক্স অনটা বসাই তাহলে এফ অফ এক্স অন হবে। তো আমরা জানি এক্স অনটা হচ্ছে কি বলেন তো, এক্স নট প্লাস এইচ। দ্যাটস ওয়াই এখানে এই এক্স অনের পরিবর্তে এক্স নট প্লাস এইচ আর ইকুয়াল টু 0 ছিল, এই 0। এখন আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে কি আপনার এই ফাংশনটাকে টেলর ধারায় বিস্তার করব। তো টেলর ধারা সম্পর্কে আপনারা অবগত, ফার্স্ট ইয়ারে পড়ছেন, সেকেন্ড ইয়ারে পড়ছেন, এই জন্য আমি টেলর ধারা নিয়ে আলোচনা না করে জাস্ট এখানে আপনার যেটা আসছে সেটা বলে দিচ্ছি, যে এফ অফ এক্স নট প্লাস এইচ এফ প্রাইম এক্স নট, এটা হচ্ছে একবার অন্তরীকরণ বোঝায়, প্লাস এইচ স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল আর এফ ডবল প্রাইম এক্স নট, অর্থাৎ দুইবার অন্তরীকরণ বোঝাচ্ছে ফাংশনের, যেখানে এইচ খুব ক্ষুদ্র সংখ্যা, সুতরাং এইচের দ্বিতীয় অধিক মাত্রার পদ উপেক্ষা করে পাই। আমরা জানি যে আপনার ক্ষুদ্র কোনো একটা সংখ্যাকে যদি আপনি বড় করেন, সংখ্যাটা কী হবে বলুন তো, আরও ক্ষুদ্র হবে। দ্যাটস ওয়াই আপনি, যেহেতু এইচ ক্ষুদ্র সংখ্যা, তো এর ঘাত যত বাড়াবেন আরও ক্ষুদ্র ক্ষুদ্র হতে হতে আস্তে দেখে শূন্যের কাছে চলে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে কী করা হয়েছে, এই পদগুলোকে দ্বিঘাত এবং তার পরের পদগুলোকে আপনার নেগলেক্ট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে বাদ দিলে আমরা কি পাচ্ছি, এফ অফ এক্স নট প্লাস এইচ এফ প্রাইম এক্স নট ইকুয়াল টু 0। তো আমি এখানে কি করলাম, প্রক্ষান্ত করলাম, এফ অফ এক্স নট এই পাশে নিয়ে আসা হয়েছে, এরপর এইচের সাথে এফ প্রাইম এক্স নট গুণ অবস্থা ছিল, ভাগ অবস্থা হয়েছে। এখন দেখেন এই এফ প্রাইম এক্স নট অর্থাৎ ফাংশনটাকে একবার অন্তরীকরণ করার পর যে মানটা পাবো সেটা কখনোই শূন্য সমান হতে পারবে না। শূন্য হলে কিন্তু আমরা নিউটন র্যাফসন পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত হয়ে যাবে। ওকে, এই বিষয়টা মাথায় রাখবেন। ফাংশনটা পাবেন, ওকে অন্তরীকরণ করার পরে আদি আসন্ন মান বসানোর পর যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু আপনি নিউটন র্যাফসন পদ্ধতি প্রয়োগ করতে পারবেন না। সুতরাং প্রথম আসন্ন মান কী হবে, প্রথম আসন্ন মান হবে, দেখেন আমরা যদি এক্স অন প্লাস এক্স নট প্লাস এক্স অন ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ পেয়েছিলাম, এখানে আমরা যে এইচের মানটা বের করছি সেই মানটা বসাই দিই, তাহলে ছিল এক্স নট, আর এখানে যেটি পাইলাম মাইনাস এফ অফ এক্স নট এফ প্রাইম অফ এক্স নট, এটা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে পর্যায়ক্রমিক আসন্ন মান কী হবে, তারপরে আমরা তো এক্স অন বের করলাম, এরপর এক্স টু এক্স থ্রি এক্স এন প্লাস। একটা বিষয় ফলো করেন, এখানে যখন অন ছিল এখানে কিন্তু সবগুলি কী বলেন তো, তার থেকে এক কম। তাহলে আমরা এটা বলতে পারি, এখানে যদি এটা এক্স এন প্লাস অন হয় তাহলে অবশ্যই এটা এক্স এন হবে, কারণ এন প্লাস অন থেকে এক কমে গেলে এন হয়। এফ এক্স এন এফ প্রাইম এক্স এন, যেখানে এন হচ্ছে 0 1 2 3, ঠিক আছে, যাকে আমরা কি বলতে পারি, হোল নাম্বার, ঠিক আছে, 0 1 2 3 4 5, শুধু স্বাভাবিক সংখ্যা কিন্তু না, 0 এখানে কাউন্টেড। এটি হচ্ছে কি বলেন তো নিউটন র্যাফসন সূত্র। ওকে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি আপনার কিভাবে মানে জ্যামিতিক উপায়ে কীভাবে নিউটন র্যাফসন পদ্ধতিকে প্রমাণ করা যায়। এটা 2015 সর্বশেষ আসছিল। এরপরে এই যে রিসেন্ট যে পরীক্ষা গেল এটা হচ্ছে আপনার 2002তেও হচ্ছে কি আপনার আসছে, বুঝতে পারছেন। সো এটা মোটামুটি ইম্পর্টেন্ট, 2023 জন্য ইম্পর্টেন্ট না হলে পরবর্তী বছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা করিয়ে দিচ্ছি। দেখেন, নিউটন র্যাফসন পদ্ধতির জ্যামিতিক তাৎপর্য। তো আমরা দুটি অ্যাক্সিস নিচ্ছি, একটা ওয়াই অ্যাক্সিস, এটা কি বলেন তো এক্স অ্যাক্সিস, আর একটা ওয়াই সমান আমার চিত্রটা বেশি একটু ভালো হয় না, আপনারা একটু বুঝে নেবেন, বইতে সুন্দর করে দেওয়া আছে।
এটা হচ্ছে এই যে কার্ভটা, এই বক্ররেখাটা হচ্ছে y সমান f of x একটা ফাংশন দ্বারা প্রকাশিত পি কিউ আর বক্ররেখা। তাহলে এটা হচ্ছে পি কিউ আর একটা বক্ররেখা যা এক্স অক্ষকে আপনার এই আর বিন্দুতে কি করেছে, সেট করেছে। সুতরাং আর বিন্দুর ভুজ অর্থাৎ এফ অফ এক্স সমান 0 এর একটি মূল হচ্ছে ও আর। দেখেন এই মূল বিন্দু থেকে এই আর পর্যন্ত এই ও আর কিন্তু আপনার একটা ভুজ, ঠিক আছে। তাহলে অবশ্যই কি বলেন তো ও আর হবে এই ফাংশনটার আপনার হচ্ছে কি বলেন তো একটা মূল। আবার ধরি ও টি নট, ও থেকে টি নট, ঠিক আছে। এটা সমান অবশ্যই এক্স নট, বিকজ অফ এখানে স্থানাঙ্ক কি আসছে এক্স নট আর হচ্ছে ওয়াই নট। ওকে, তো ও টি নট এক্স নট আদি আসন্ন মান। এখন পি বিন্দুতে একটি স্পর্শক আঁকি যার এক্স স্থানাঙ্ক হচ্ছে এক্স নট। স্পর্শকটা হচ্ছে এটা আপনার, এটা হচ্ছে কি বলতো একটা স্পর্শক যার পি বিন্দুতে স্থানাঙ্ক হচ্ছে কি বলতো আপনার এই এক্স নটটা। ওকে, এটি এক্স অক্ষকে আপনার কোথায় সেট করছে, এক্স অক্ষকে সেট করছে হচ্ছে আপনার গিয়া টি ওয়ান বিন্দুতে সেট করছে। এক্স অক্ষকে এই টি ওয়ান বিন্দুতে সেট করছে, ঠিক আছে। দেখেন এই যে টি ওয়ান বিন্দুতে সেট করছে। অতঃপর কিউ বিন্দুতে একটি স্পর্শক আঁকি, কিউতে দেখেন আবার একটা স্পর্শক আঁকা হয়েছে, ঠিক আছে। কিউ বিন্দুতে একটি স্পর্শক আঁকি যার এক্স স্থানাঙ্ক হচ্ছে আপনার কি বলেন তো ও টি ওয়ান, ঠিক আছে, ও টি ওয়ান। মনে করি এই স্পর্শক এক্স অক্ষকে টি টু বিন্দুতে সেট করছে। দেখেন এখানে এই স্পর্শক এক্স অক্ষ কোথায় সেট করছে, টি টু বিন্দুতে সেট করছে। প্রক্রিয়াটি চলমান রাখি এবং বিবেচনা করি যে এই পি এবং আর এর মধ্যে লেখচিত্রের বক্রতার চিহ্ন পরিবর্তন হয় না। সুতরাং টি নট, টি ওয়ান, টি টু বিন্দুসমূহ সীমাস্থভাবে আর এর নিকটবর্তী হবে। দেখেন এরপরে কিন্তু আরও বিন্দু আমি নিতে পারি, এখানে এখানে কিন্তু আমি আরও নিতে পারি, ঠিক আছে, আরও নিতে পারি কিন্তু, ঠিক আছে। এই জন্য বলা হয়েছে টি নট, টি ওয়ান, টি টু বিন্দুসমূহ সীমাস্থভাবে আর এর নিকটবর্তী হবে। যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের প্রকৃত মূল হচ্ছে আপনার কি বলেন তো ও আর, বিকজ অফ এখানে সেট করছে কিন্তু আর বিন্দুতে, দ্যাটস এর প্রকৃত মূল কিন্তু ও আর। এর আগে আরও কি বলেন তো আর অসংখ্য আসন্ন মান কিন্তু থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। এর আস্তে আস্তে কিন্তু আর এর নিকটবর্তী হচ্ছে। ওকে, এখন ওয়াই সমস্যা এফ অফ এক্স ফাংশনের পি বিন্দুতে পি টি অন স্পর্শকের ঢাল। দেখেন তো পি এবং টি ওয়ান যে স্পর্শকটা পাইছি সেই স্পর্শকের ঢাল হচ্ছে কি বলেন তো, স্পর্শকের ঢাল হবে এফ প্রাইম এক্স নট। একটা বিষয় মাথায় রাখবেন যে কোনো কিছুর একবার অন্তরীকরণকে ঢাল বোঝায়, ঠিক আছে, এফ প্রাইম এক্স নট। এখন আমরা জানি যে এম সমান সমান ট্যান থিটা হচ্ছে ঢাল, তো এখানে ট্যান নেওয়া হয়েছে আর থিটাটা হচ্ছে কি পি টি অন আর। তাহলে দেখেন তো কোনটা কি নেওয়া হয়েছে এখানে, পি টি ওয়ান আর হচ্ছে আপনার আর, এইটা হচ্ছে আপনার কোণ। তো আমরা জানি টোটালটা হচ্ছে 1 সরল কোণ, তাহলে এইটুক হচ্ছে কি পাই থেকে বাদ যাবে এই কোণটুক, অর্থাৎ পি টি ওয়ান আর হচ্ছে আর। টোটালটা 1 সরল কোণ, টোটালটা কি বলেন তো 1 সরল কোণ। তো আমার তো দরকার শুধুমাত্র এই কোণটা, তাহলে কি 80 থেকে 180 থেকে বাদ দেওয়া লাগবে আপনার এই কোণটা। দ্যাটস ওয়াই দেখেন তারা এখানে লিখছে কি টেন পাই মাইনাস পি টি অন এবং টি নট, পি টি অন এবং টি নট। আমরা এইটা বাদ দেবো না, ঠিক আছে, আমরা 180 থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, এইটা বাদ দিয়ে দিই, তাহলে আমি এইটা পাই যাবো, কারণ আমার তো কোন দরকার এইটা, কারণ কার্ভ হচ্ছে এই সাইড আমার, বুঝছেন। তাহলে আমাদের কী করতে হবে, এই কোণটা বের করতে হবে। তাহলে আমার কী করতে হবে, 180 থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই তাহলে আমি এইটা পেয়ে যাব। ওকে, তাই দেখেন তারা এখানে কী করছে যে আপনার পি টি ওয়ান এবং টি নটকে বাদ দিয়েছে 180 ডিগ্রি থেকে। ওকে, তাহলে দ্যাটস আমরা কার্ভের দিকের যে কোণটা আছে ওই কোণটা পেয়ে গেছি। আর আমরা জানি যে পাই মাইনাস এই কোণ ত্রিকোণমিতিক এই ব্যাখ্যাগুলো আপনারা জানেন, পাই হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে জোর 90, আর এটা হচ্ছে আপনার দ্বিতীয় চতুর্ভাগে হওয়ার কারণে ট্যানটা নেগেটিভ হয়ে গেছে, কারণ ত্রিকোণমিতিক কার্টিস আপনার চতুর্ভাগ অনুযায়ী ট্যান পরে তৃতীয় চতুর্ভাগে, দ্যাটস ওয়াই কী বলেন তো এটা নেগেটিভ। এই ব্যাখ্যা আপনারা জানেন, আমি নতুন করে দিচ্ছি না। এরপরে দেখেন ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে ধরছে পি টি নট আর ভূমি হচ্ছে টি নট আর হচ্ছে কত টি ওয়ান। ওকে, এরপরে দেখেন পি টি নট তো হচ্ছে কি বলেন তো এফ অফ এক্স নট, পি টি নট হচ্ছে কি বলেন, পি টি নট হচ্ছে এফ অফ
এক্স নট, অর্থাৎ ফাংশনে মানটা মানে এক্স নটটা বসানো হয়েছে, এই যে আপনার এই যে এক্স নটটা, ঠিক আছে, এক্স নট, আর নিচে হবে কি টি নট থেকে টি ওয়ান। ওকে, তো এইটা হচ্ছে আপনার এই এ প্রাইম এক্স নট থেকে কী পেলাম আমরা, এটা পেলাম, তাই না? তো আমার টার্গেট হচ্ছে আপনার এই টি নট থেকে টি ওয়ান বের করা। তো টি নট থেকে টি ওয়ান যদি বের করতে চান আপনি আপনি কী করবেন, পক্ষান্তর করবেন, মানে কোনাকুনি গুণ করবেন, পক্ষান্তর না তো কোনাকুনি গুণ করবেন। তো কোনাকুনি গুণ করার কারণে দেখেন আমরা এটা পাইছি যে টি নট আর হচ্ছে টি ওয়ান আর মাইনাস এফ এক্স নট আর হচ্ছে এফ প্রাইম এক্স নট। সুতরাং আমি যদি এখন ও টি অন, অর্থাৎ ও টি ওয়ানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা ও টি নট আর হচ্ছে টি নট টি ওয়ান। তো ও টি নট তো আমরা আগে থেকে জানি, এটা হচ্ছে এক্স নট, আর টি নট টি ওয়ানের মান তো আমরা এই মাত্র বের করলাম, বসাই দেন এখানে এফ অফ এক্স নট এফ প্রাইম অফ এক্স নট, তাই না? এইটা কি আমরা বললাম ও হচ্ছে এক্স অন, তার মানে এইটাই হচ্ছে আপনার কি বলেন তো প্রথম আসন্ন মূল। সিমিলার ওয়েতে আপনারা আবার ওয়াই সমান এফ অফ এক্স ফাংশনের কিউ বিন্দুতে কিউ টি নট স্পর্শকের ঢাল, ঠিক আছে। সিমিলার ওয়েতে আপনারা কী করছেন, টি ওয়ান টি টু বের করছেন। তো এইটা হবে হচ্ছে কি বলেন তো আপনার এই টি ওয়ান টি টুকে আপনি আবার ও টি টু ও টি ওয়ান প্লাস টি ওয়ান টি টু, ঠিক আছে। তো আপনি এখানে বসায় আবার কি পাচ্ছেন, এক্স টু পাচ্ছেন। তো এটা হচ্ছে দ্বিতীয় আসন্ন মূল। তো এভাবে পর্যায়ক্রমিক আসন্ন মূল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপনি এভাবে কি বলতো সামনের দিকে আগাইতে থাকবে। তো প্রত্যাশিত মূলের দিকে সম কেন্দ্র বিমুখী। দেখেন এইটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, এই জন্য আপনারা এটা কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে। আহামরি কঠিন না, একটু গুছিয়ে পড়লেই পারবেন। এরপরে দেখেন নিউটন রেফসন পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। এইটা মাঝে মধ্যে আপনার খ বিভাগের আসে, ঠিক আছে। ধরি এফ অফ এক্স সমান সমান জিরো সমীকরণের আদি আসন্ন মূল হচ্ছে এক্স নট। যদি এ প্রাইম আর হচ্ছে এক্স নট বৃহৎ হয় তখন ওয়াই সমান সমান এফ অফ এক্স এফ প্রাইম এক্স নট হচ্ছে কি বলেন তো ঢাল, তাই না? প্রথম মানে আপনার এই যে প্রথম যেখানে সেট করেছিল দেখেন এক্স নট তো এখান থেকে এই পর্যন্ত, তাই না? এখান থেকে আপনার এই পর্যন্ত হচ্ছে এক্স নট। তো এইখানে যে আপনার কার্ভের যে ঢালটা আপনার এখানে যে আপনার বক্ররেখার যে ঢাল বলছে যে এই এ প্রাইম এক্স নট যদি বৃহৎ হয়, কি হয়, যদি বৃহৎ হয় অর্থাৎ ওয়াই সমান সমান এফ অফ এক্স ফাংশনের লেখচিত্রে এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে লাম্বিক হয়। অর্থাৎ আপনার বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন এরকম ঢালটা হচ্ছে একদম কি বলেন তো এরকম ঢাল, একদম সরাসরি সোজা ঢাল, ঠিক আছে। ঢাল সবচেয়ে বড় হওয়ার মানে কি একদম মানে লম্ব সোজা আপনার হচ্ছে নিচের দিকে নামতেছে। আর যদি এমন থাকে তাহলে ঢালটা হচ্ছে কি বলেন তো আপনার কম, এরকম থাকলে আরও কম, আস্তে আস্তে যদি মিশে যায় তাহলে ঢালই নেই। তো লাম্বিক কথাটা মানে কি সর্ববৃহৎ ঢাল। তাই বলছে যে ওয়াই সমান সমান এফ অফ এক্স ফাংশনের লেখচিত্রে এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে লাম্বিক হয় তবে অল্প পরিশ্রমে মূলটি দ্রুত নির্ণয় করা যাবে। এটা হচ্ছে কি বলেন তো আপনার একটা সুবিধা, নিউটন রেফসন পদ্ধতির সুবিধা। আবার যদি এফ প্রাইম এক্স নট অর্থাৎ এর সাংখ্যিক মান ক্ষুদ্র হয় তখন কিন্তু মূলটি নির্ণয় করতে কী করতে হবে দেখেন, মূল নির্ণয় করতে তখন কী হবে, ঝামেলা হবে কেন, বিকজ অফ তখন হচ্ছে আপনি এরকম পাবেন, তাই না? তো এরকম পেলে পরে হচ্ছে কি আপনার ঢালটা ক্ষুদ্র, ঠিক আছে। আর ক্ষুদ্র হলে পরে আপনার হচ্ছে গিয়ে দেখা গেছে অনেকগুলো আসন্ন মানে ভাগ করে হচ্ছে আপনার এখানে আসতে হবে, অনেকগুলো আসন্ন মানে ভাগ করে কিন্তু আপনার এই পয়েন্টে আসতে হবে। তখন কিন্তু আপনার ঢাল নির্ণয় করতে কী লাগবে বলেন তো, টাইম লাগবে। তাই বলছে আবার যদি এ প্রাইম এক্স নট এর সাংখ্যিক আসনমান ক্ষুদ্র হয় তখন মূলটি নির্ণয় প্রক্রিয়া ধীর গতিতে হয়। এটা একটা অসুবিধা নিউটন রাফসন পদ্ধতি, ঠিক আছে। অথবা প্রক্রিয়াটি সফল নাও হতে পারে, যেখানে লেখচিত্র এক্স অক্ষকে ছেদ করে সেখানে এটি প্রায় আনুভূমিক হলে এই পদ্ধতি ব্যবহার হয় না। যদি আর একটা বিষয় হচ্ছে যদি আপনার ঢাল শূন্যই হয়ে যায় তবে কিন্তু প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় ব্যর্থ, কারণ নিউটন রাফসন পদ্ধতিতে সূত্র পড়ছি, সূত্রে কিন্তু হরে হচ্ছে এফ প্রাইম এক্স নট আছে। যদি শূন্য হয়ে যায় তাহলে আমাদের কী করতে হবে, শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত হয়। দ্যাটস ওয়াই আমরা কিন্তু আর কী করতে পারবো না বলেন তো, নিউটন রাফসন পদ্ধতি প্রয়োগ করতে পারবো না। এটা হচ্ছে নিউটন রাফসন পদ্ধতির একটা অসুবিধা। তাহলে চলেন আমরা এখন একটা অঙ্কের মাধ্যমে নিউটন রাফসন পদ্ধতিটা সমাপ্ত করি। দেখেন আমি কিন্তু সব অঙ্ক করাই দেবো না, আপনাদেরকে একটা বুঝিয়ে দেবো, আপনারা হচ্ছে সবগুলা বাসায় নিজেরা করে নেবেন, ঠিক আছে। দেখেন একটা অঙ্ক এখানে আছে যে নিউটন রেফসন পদ্ধতি ব্যবহার করে
এক্স কিউব মাইনাস 2x² মাইনাস 4 সমীকরণের একটি বাস্তব মূল নির্ণয় করো। তো আপনি প্রদত্ত সমীকরণটা তুলছেন এখানে, তোলার পরে মনে করি যে f(x) = x³ মাইনাস 2x² মাইনাস 4। আচ্ছা, এর পর কী করছি, অন্তরীকরণ করছি। আমরা জানি x কিউবকে অন্তরীকরণ করলে কী হয়, 3x², আর 2x² করলে হয় 2 × 2x অর্থাৎ 4x। তো এখন আপনারা তো এই নিয়মটা জানেন। কোন নিয়মটা জানেন আপনারা? যে কীভাবে একটা সমীকরণ তুলতে হয় এবং তুলে হচ্ছে মান বের করতে হয়। তাহলে দেখেন এখানে x³ মাইনাস 2x² মাইনাস হচ্ছে 4, শিফট ক্যাল আপনি দুইবার চাপলে কি হবে, আপনার কাঙ্ক্ষিত মানটা আপনি পেয়ে যাবেন। এই যে 2.5943130116, তাই না? এটা হচ্ছে আমার মান। তো এখন আমাদের জানা আছে যে এর থেকে ছোটো একটা মান নিতে হয়, এর থেকে একটা বড় একটা মান নিতে হয়। তাহলে আপনি যখন এটা ফাংশনে বসাবেন, একটা পজিটিভ মান পাবেন, একটা নেগেটিভ মান পাবেন। দেখেন বসানোর পরে একটা পজিটিভ নেগেটিভ মান পাওয়া যাবে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 0 থেকে ছোট। সুতরাং 2 এবং 3-এর মধ্যে একের একটি বাস্তব মূল বিদ্যমান। মনে করি মূলের আদি আসন্ন মান x0। মূলের কি বলেন তো আদি আসন্ন মান হচ্ছে কি বলেন তো x0। তো আমরা যে 2 আর 3 পেয়েছি, দ্যাটস ওয়াই 2 আর 3 যোগ করে দিতে ভাগ করেন, কত পেয়েছেন? 2.5 পেয়েছেন, তাই না? আচ্ছা, এখন আমরা নিউটন রাফসন পদ্ধতিটা প্রয়োগ করি। দেখেন এটা প্রয়োগ করার সিস্টেম হচ্ছে, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়া, আপনি যে x0 = 2.5 পাইছেন, এটা প্রথমে তুলবেন। x = কত পেয়েছেন? 2.5। আচ্ছা, তাহলে আমরা এখন দেখেন যে কাজটা করবো সেটা হচ্ছে আলফা চেপে আপনি হচ্ছে কী করবেন, x তুলবেন, আলফা ক্যাল, এরপর হচ্ছে 2.5, যেটা আপনারা আসন্ন মান পেয়েছিলেন, আদি আসন্ন মান 2.5। এটা তোলার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নিচেরটা একবার চেপে দেবেন, ঠিক আছে? চাপার পরে আপনি যে কাজটা করবেন, আবার x তুলবেন, এরপরে x = আবার একটা x তুলবেন, অর্থাৎ এই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এরপরে মাইনাস, এরপর কী করবেন, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে কী করবেন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আপনার যেমন মেইন সমীকরণ ছিল x³ মাইনাস 2x মাইনাস 4, এটা তুলবেন, ঠিক আছে? x³ মাইনাস 2x², এরপর হচ্ছে মাইনাস 4, এরপর একটা ভাগ দিবেন, কারণ এটা সূত্র এখানে কি অবস্থা, ভাগ অবস্থায় আছে। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, আপনি একবার অন্তরীকরণ করার পরে যেই সমীকরণটা পেয়েছিলেন ওটা তুলবেন, 3x² মাইনাস 4x, 3x² মাইনাস 4x, 3x² মাইনাস 4x, এই তো এখন আপনি নিচের ইকুয়ালটা একবার চেপে দেবেন, কত পেয়েছেন? 2.6। তো দেখেন আমার এখানে 2.6 আসছে, তাই না? এরপরে আপনি পরবর্তী আসন্ন মান পাওয়ার জন্য আবার নিচেটা চাপবেন। দেখেন এই যে 2.59433184 এটা আসছে, ঠিক আছে? 1984। পরবর্তী আসন্ন মান পাওয়ার জন্য নিচে তারপরটা চাপবেন, ঠিক আছে? এর পরবর্তী মান পাওয়ার জন্য তারপরটা চাপবেন, ঠিক আছে? তো কি আসছে? 2.5943130116। পরবর্তী আসন্ন মান পাওয়ার জন্য চাপবেন, দেখেন সেম মান রিপিট হয়েছে কিন্তু, ঠিক আছে? আপনি যতই চাপেন আর নতুন কোনো মান আসবে না, ঠিক আছে? আর এই মানটাই হচ্ছে আমাদের যে সমীকরণ ছিল ওই সমীকরণের মান, ঠিক আছে? সমীকরণ সমাধান করে যে এক্স এর ভ্যালুটা পাওয়া যায়, ওই এক্স এর ভ্যালুটা। তো আপনার যখন এরকম আসবে আপনি থেমে যাবেন আর সামনে আগাবেন না। এইটাই হচ্ছে আপনার কি বলেন তো আসন্ন মান। তো সুতরাং মূলের আসন্ন মানটি হল 2.5943। আমরা এটা 4.6 মধ্যে লিখেছি। আই হোপ দ্যাট আপনারা নিউটন রেফসন পদ্ধতিতে বাকি যে অঙ্কগুলো আছে বাকিগুলো করতে পারবেন। একটা বিষয় মাথায় রাখবেন, নিউটন রেফসন পদ্ধতিতে আপনাকে অনেক সময় ঝামেলায় ফেলাবে, সেখানে হচ্ছে আপনাকে ফাংশনটা একটা জটিল ফাংশন দিয়ে দিবে, আপনার অন্তরীকরণ করতে সমস্যা হয়ে যাবে। এই জন্য আপনি আপনার বইতে যতগুলো ফাংশন দেওয়া আছে, যতগুলো সমীকরণ দেওয়া আছে, এই প্রত্যেকটি সমীকরণের অন্তরীকরণ শিখবেন, ঠিক আছে? আই হোপ দ্যাট তাহলে আপনার পরীক্ষা হলে যে সমস্যা ফেস করতে হবে। অনেক সময় দেখা গেছে যে আপনি সব নিয়ম জানেন কিন্তু আপনার এই ফাংশনটাকে অন্তরীকরণ করতে পারতেছেন না, তখন দেখা গেছে কি আপনি নিয়ম জানলেও অঙ্কটা করতে পারতেছেন না, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আপনার এটা জানা জরুরি। ওকে, তাহলে আমাদের লেকচার নিউটন রেফসনের এখানেই শেষ। আপনারা বাকি ম্যাথগুলো প্র্যাকটিস করে নেবেন।
ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা লেকচারে।